স্টাডি রিলিফ চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজ আমি জ্যামিতি সম্পর্কিত কিছু প্রাথমিক ধারণা সম্পর্কে আলোচনা করব, যেগুলি স্টুডেন্টরা উপপাদ্য লেখার সময় প্রায়ই ভুল করে থাকে। এছাড়াও কিছু বেসিক কনসেপ্ট নিয়েও আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব বিন্দু সম্পর্কে। বিন্দু কি? বিন্দু যার অবস্থান আছে কিন্তু কোনো দৈর্ঘ্য ও প্রস্থ নেই, তাকে আমরা বিন্দু বলবো। এবার রেখা। রেখা কাকে বলবো? রেখা হলো অনেকগুলো বিন্দুর সমষ্টি যার দৈর্ঘ্য আছে কিন্তু কোনো প্রস্থ নেই। রেখা দুই প্রকার: সরল রেখা, বক্ররেখা। সরল রেখা কাকে বলে? যে রেখার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে গেলে কোনো দিক পরিবর্তন করতে হয় না, তাকে সরল রেখা বলে। আবার বক্ররেখা, যে রেখার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে গেলে দিক পরিবর্তন করতে হয়, তাকে বক্ররেখা বলি। এবার আমরা আলোচনা করব কোণ সম্পর্কে। কোণ কি? দুটি সরল রেখা যখন একটি বিন্দুতে পরস্পরকে ছিন্ন করে, তার ফলে যে সমতলিক ক্ষেত্র উৎপন্ন হয় তাই হলো কোণ। সাধারণভাবে কোণ অনেক রকম হতে পারে। এক একটা কোণ আমরা আঁকবো এবং দেখব। একটা অনুভূমিক সরলরেখার উপর একটি লম্ব সরলরেখা অঙ্কন করলে সেই রেখা দুটির মধ্যে কোণ উৎপন্ন হয় 90 ডিগ্রি। এই কোণকে আমরা সমকোণ বলে থাকি। আবার একটি সরলরেখাকে আরেকটি সরলরেখা ছিন্ন করলে সেই শীর্ষবিন্দুতে যখন 90 ডিগ্রির থেকে বড় কোণ তৈরি হয়, তখন তাকে আমরা স্থূলকোণ বলে থাকি। আবার 90 ডিগ্রির থেকে যখন ছোট কোণ উৎপন্ন হয়, তখন তাকে আমরা সূক্ষ্মকোণ বলে থাকি। এছাড়াও আছে সরল কোণ। এই সরল কোণের মান 180 ডিগ্রি। এরপরে আমরা জানব সম্পূরক কোণ সম্পর্কে। এখানে এই সরলরেখাটা অঙ্কন করার ফলে দুটো কোণ সৃষ্টি হয়েছে, অ্যাঙ্গেল এ বি ডি ও অ্যাঙ্গেল ডি বি সি। অ্যাঙ্গেল এ বি ডি যুক্ত প্লাস অ্যাঙ্গেল ডিবিসি সমান 90 ডিগ্রি হলে তখন কোণ দুটোকে আমরা পূরক কোণ বলে থাকি। আবার এখানে ডিসি সরলরেখার উপরে
এবি স্পর্শ করায় একটা স্থূলকোণ এবং একটা সূক্ষ্মকোণ সৃষ্টি হয়েছে। এই দুটো কোণের সমষ্টি যখন দুই সমকোণ বা 180 ডিগ্রি হয়, তখন এই কোণ দুটোকে আমরা পরস্পরের সম্পূরক কোণ বলে থাকি। অর্থাৎ অ্যাঙ্গেল এবিডি প্লাস অ্যাঙ্গেল এবিসি সমান 180 ডিগ্রি হতে হবে। এবার আমরা জানব বিপ্রতীপ কোণ সম্পর্কে। দুটো সরলরেখা যখন পরস্পরকে ছিন্ন করে, যে বিন্দুতে ছিন্ন করে তার বিপরীত দিকে যে দুটি কোণ উৎপন্ন হয়, সেই দুটি কোণকে পরস্পরের বিপ্রতীপ কোণ বলে। এই কোণ দুটোর মান সমান হয়। অর্থাৎ এ বি সি ডি সরলরেখা দুটো যদি ও বিন্দুতে ছিন্ন করে, তবে অ্যাঙ্গেল এ ও ডি সমান সি ও বি হবে। দুটো সমান্তরাল সরলরেখা কাকে বলে? যখন দুটো সরলরেখা অসীম দূরত্ব পর্যন্ত বর্ধিত করলেও কখনোই পরস্পরকে ছিন্ন করে না, তখন তাদেরকে আমরা সমান্তরাল সরলরেখা বলি। এক্ষেত্রে আমি এ বি সি ডি দুটো সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম এবং সেই সরলরেখা দুটিকে ই এফ যথাক্রমে এম এন বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ এবি সরলরেখাকে ইএফ সরলরেখা এম বিন্দুতে ছেদ করেছে, আবার সিডি সরলরেখাকে ইএফ সরলরেখা এন বিন্দুতে ছেদ করেছে। এখানে ই এম বি এবং ই এন ডি ই এম বি সমান অ্যাঙ্গেল ই এন ডি। এই কোণ দুটোকে বলা হয় অনুরূপ কোণ। আবার একটি সরলরেখাকে আরেকটি সরলরেখা ছেদ করলে পাশাপাশি যে দুটো কোণ উৎপন্ন হয়, সেই দুটো কোণকে বলা হয় সন্নিহিত কোণ। অর্থাৎ অ্যাঙ্গেল ই এম এ ও ই এম বি সন্নিহিত কোণ। আবার এবি সরলরেখা এবং সিডি সরলরেখাকে ইএফ সরলরেখা ছিন্ন করায় ই এম এন এ এম এন এ এম এন এবং এম এন ডি এবং
এম এন ডি, এ এম এন, এম এন ডি দুটো বিপরীত কোণ তৈরি করেছে। এই কোণ দুটি পরস্পর সমান এবং এই কোণ দুটিকে বলা হয় পরস্পরে একান্তর কোণ। এরপরে আমরা ত্রিভুজ সম্পর্কে জানব। তিনটে সরলরেখা দ্বারা গঠিত যে ক্ষেত্র তাকেই আমরা ত্রিভুজ বলে থাকি এবং এই তিনটি সরলরেখা পরস্পরকে ছেদ করায় তিনটে শীর্ষবিন্দু তৈরি হয়েছে এ বি সি। যদি এই ত্রিভুজের এ বি সমান বিসি সমান সিএ অর্থাৎ বাহু তিনটি যদি সমান হয় তখন তাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। আবার যদি কোনো ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হয় অর্থাৎ ত্রিভুজ এবিসির ক্ষেত্রে যদি এ বি সমান এসি বা বিসি কোনো একটা বাহুর সঙ্গে যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। আর যদি তিনটে বাহু পরস্পরের সঙ্গে অসমান হয় অর্থাৎ এ বি বিসি সিএ কারোর সঙ্গে কারো সমান না হয় তাহলে সেই ত্রিভুজকে আমরা বলি বিষমবাহু ত্রিভুজ। প্রসঙ্গত সমবাহু ত্রিভুজ আমরা একটা ত্রিভুজের তিনটি অন্তকোণের যোগফল সমান 180 ডিগ্রি হয়ে থাকে অর্থাৎ অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল বিসিএ প্লাস অ্যাঙ্গেল সিএবি সমান 180 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি কোণের মানই 60 ডিগ্রি হয়ে থাকে। এটাও একটা ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলে থাকি। আবার সমকোণী ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাহলে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে থাকি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিসি ভূমি, এবি উচ্চতা, এসি অতিভুজ বলা হয়। এরপর আমরা বৃত্ত সম্পর্কে জানব। আমি একটা হাত দিয়ে একটি মাত্র বক্ররেখা দিয়ে ঘেরা একটা ক্ষেত্র যার কেন্দ্র থেকে সীমা পর্যন্ত প্রতিটা রেখার দৈর্ঘ্য
সমান হয় তাকে আমরা বৃত্ত বলে থাকি। কেন্দ্র বৃত্তের এই বক্র রেখা দ্বারা গঠিত যে লাইন তাকে আমরা বলি পরিধি। বক্ররেখা দিয়ে যে ঘেরা অংশ, পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত যে রেখা একে আমরা বলে থাকি ব্যাসার্ধ। বৃত্তের উপর অবস্থিত, পরিধির উপর অবস্থিত দুটি বিন্দুকে যুক্ত করলে সেই রেখাটিকে, সরলরেখাটিকে আমরা জ্যা বলে থাকি। যেমন ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা, আবার জ্যা দ্বারা বৃত্তের এই অংশটুকুকে, জ্যা দ্বারা সীমাবদ্ধ বৃত্তের এই অংশটাকে বলা হয় বৃত্তাংশ। ত্রিভুজের অন্তর্ভুক্ত একটি বৃত্ত যেটা ত্রিভুজের বাহুগুলোকে স্পর্শ করে তাকে আমরা ইনসার্কেল বা অন্তর্বৃত্ত বলে থাকি। আবার কোনো বৃত্ত যখন ত্রিভুজের শীর্ষবিন্দুগুলিকে স্পর্শ করে অঙ্কিত হয় তখন তাকে আমরা পরিবৃত্ত বা সার্কেল বলে থাকি, আর এটাকে আমরা ইনসার্কেল বলে থাকি। এবার আমরা জানব চতুর্ভুজ সম্পর্কে। চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলী ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলে থাকি। যে চতুর্ভুজে চারটে বাহু সমান এবং চারটে কোণ সমান তাকে বলে থাকি বর্গক্ষেত্র। আবার যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এবং চারটে কোণের মান 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ তাকে বলে থাকি আয়তক্ষেত্র। যে চতুর্ভুজে চারটে বাহু সমান এবং বিপরীত কোণগুলো সমান তাকে আমরা বলে থাকি রম্বস। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল তাকে আমরা বলে থাকি সামান্তরিক ক্ষেত্র। যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, অপর জোড়া বিপরীত বাহু সমান্তরাল নয় তাকে আমরা বলি ট্রাপিজিয়াম। ত্রিভুজের সর্বসমতা।
দুটো ত্রিভুজ দুটি সর্বসম হবে তখনই যখন এই ত্রিভুজের এই বাহু এই ত্রিভুজের এই বাহু সমান হবে এবং এই ত্রিভুজের এই বাহু এই ত্রিভুজের এই বাহু এই ত্রিভুজের এই বাহু এই ত্রিভুজের এই বাহু সমান হবে। অর্থাৎ বাহু 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 এর এই বাহু এর এই বাহু এর এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সমান হবে, তখন ত্রিভুজ দুটি সর্বসম হবে। আবার ত্রিভুজ দুটির এই বাহু এই বাহু, সাপোজ এই বাহু এই বাহু এই বাহু এই বাহু এবং এই কোণ, তাহলে ত্রিভুজ দুটির দুটো বাহু এবং একটি কোণ যদি সমান হয় তাহলেও ত্রিভুজ দুটি সর্বসম হবে। কোনো ত্রিভুজের দুটো কোণ এবং একটি বাহু, কোনো দুটি ত্রিভুজের দুটো কোণ এবং একটি বাহু যদি পরস্পরের সঙ্গে সমান হয় তাহলেও ত্রিভুজ দুটি সর্বসম হবে। একই সরলরেখার উপর অবস্থিত বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলা হয়। যেমন এখানে এবি সরলরেখার উপর CDE তিনটি বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত, সেই জন্য এই বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলা হয়। আবার একই বিন্দুতে যখন অনেকগুলি সরলরেখা মিলিত হয় তখন সেই বিন্দুকে বলা হয় সমবিন্দু। এটাকে বলা হয় সমরেখ বিন্দু আর এটা সমবিন্দু। ABC একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু, সাপোজ এ একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সাপোজ ডি কে যুক্ত করলে যে সরলরেখা অঙ্কন করা হয় বা যে সরলরেখা অঙ্কিত হয় তাকে আমরা বলি মধ্যমা। ABC একটা ত্রিভুজ, তার AB বাহুর মধ্যবিন্দু D
বিসি বাহুর মধ্যবিন্দু সাপোজ ই, এসি বাহুর মধ্যবিন্দু সাপোজ এফ। আমি তিনটে মধ্যমা অঙ্কন করলাম, এ ই, বি এফ এবং সিডি। এক্ষেত্রে মধ্যমাত্রয় একটি বিন্দুতে পরস্পর ছিন্ন করেছে। এই বিন্দু অবশ্যই সমবিন্দু এবং এই বিন্দুকে বলা হয় ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড। আবার এখানে একটা এ বি সি ত্রিভুজ অঙ্কন করেছে। এ বি বাহুর সমদ্বিখণ্ডক বিসি বাহুর সমদ্বিখণ্ডক আবার এসি বাহুর সমদ্বিখণ্ডক। তাহলে এই ত্রিভুজের তিনটে বাহুর সমদ্বিখণ্ডক সমবিন্দু অর্থাৎ একটি মাত্র বিন্দুতে মিলিত হয়। এদেরকে বলা হয়, এই বিন্দুকে বলা হয় পরিকেন্দ্র। আবার এ বি সি ত্রিভুজের প্রতিটি কোণের সমদ্বিখণ্ডক। পরস্পর একটি বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুকে ইনসেন্টার বা অন্তঃকেন্দ্র বলে। এটা কি ছিল? পরিকেন্দ্র বা সার্কামসেন্টার। এটা ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড, এটা ইনসেন্টার। আবার ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব পরস্পর একটি বিন্দুতে মিলিত হয়। একে আমরা অর্থ সেন্টার বা লম্ব বিন্দু বলে থাকি। আজ এই পর্যন্ত। আশা করছি এই ক্লাসটা তোমাদের ভালো লাগবে। তোমরা কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক বাটন দাবাও এবং আমাকে উৎসাহিত করো। পরে আরও তথ্যবহুল ভিডিও নিয়ে আসার জন্য। দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।